যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মোট জনসংখ্যার মাত্র 10% হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বাংলাদেশের নোয়াখালীতে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর 4 জন গ্রেফতার। ভিডিওটি অপসারণ করতে হাইকোর্টের নির্দেশ। কর্তৃপক্ষ কি সেটা করতে পারবে? পৃথিবীর কোনো কন্টেন্টই আপনি যার ওয়েবসাইটে বা যার প্ল্যাটফর্মে আছে তার অনুমতি ছাড়া বা তার অ্যাক্সেস ছাড়া এটা ডিলিট করা সম্ভব নয়, আনলেস আপনি অন্য কোনোভাবে করেন, বা সেটা আইনগত পদ্ধতি নয়। ফোন ইনে করোনা ভাইরাস সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দেবেন একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতন নির্বাহী বলেছেন, বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 10% হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংস্থার নির্বাহী বোর্ডের দুদিনের এক বিশেষ বৈঠকের শুরুতে মাইকেল রায়ান হুঁশিয়ার করে দিয়েছেন যে বিশ্বের বিশাল জনসংখ্যা এখনও করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে রয়েছে। সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস বলেছেন, সব দেশেই ভাইরাসটি আক্রমণ করেছে, তবে তারা এটি প্রতিরোধে বিভিন্নভাবে কাজ করেছে। নেটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বিরোধপূর্ণ নাগর্নো কারাবাখকে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যে সংঘর্ষ চলছে সেটি থামাতে অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। 90-এর দশকের পর এবারই সেখানে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তীব্র যুদ্ধ চলছে। নেটোর সদস্য দেশ তুরস্কে তিনি এই মন্তব্য করেন। তুরস্ক এই যুদ্ধে আজারবাইজানকে সমর্থন করছে। যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ বলেছেন, তিনি আশা করছেন যে প্রেসিডেন্ট আজ আরও পরের দিকে হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে আসবেন। শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর গত 3 রাত ধরে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মার্ক মিডোজ ফক্স নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থার উন্নতি হয়েছে। তার স্বাস্থ্যের কতটা অগ্রগতি হয়েছে সেটা আজ ডাক্তারদের পরীক্ষা করে দেখার কথা রয়েছে। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখার জন্য 3 জন বিজ্ঞানীকে এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই 3 বিজ্ঞানী হলেন ব্রিটেনের মাইকেল হটন এবং আমেরিকার হার্ভে অল্টার ও চার্লস রাইস। নোবেল কমিটি বলেছে, যকৃতের ক্যান্সারের অন্যতম কারণ হেপাটাইটিস সি ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো ব্যাংক অফ ইংল্যান্ডে রক্ষিত $100 কোটিরও বেশি মূল্যের স্বর্ণ নিয়ন্ত্রণ করেন বলে আদালতে যে রায় দেওয়া হয়েছিল, লন্ডনের একটি আপিল আদালত আজ তা উল্টে দিয়েছে। জুলাই মাসে দেওয়া ওই রায়ে বলা হয়েছিল যে ব্রিটিশ সরকার ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা হিসেবে মিস্টার গুয়াইদোকে পূর্ণ স্বীকৃতি দিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিনেমা হল চেইন সিনেওয়ার্ল্ড বলেছে, নতুন কোনো ছবি মুক্তি না পাওয়ার কারণেই তাদের যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে সব সিনেমা হল সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। এর ফলে 45,000 মানুষ কাজ হারানোর ঝুঁকিতে আছে। সিনেওয়ার্ল্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন, সিনেমা হল খোলা রেখে তার কোম্পানি বিপুল পরিমাণ লোকসান গুনছে। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। বাংলাদেশে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একজন নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এবং র্যাব নোয়াখালী, ঢাকা এবং নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশের কর্মকর্তারা বলছেন, নির্যাতনের ঘটনাটি 1 মাস আগের, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসার পরেই তারা সেটা জানতে পেরেছেন। নারীর উপর এই নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় আজ প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। ঢাকা থেকে কাদির কল্লোল। নির্যাতিত হওয়ার পর 1 মাস ধরে ভয়ে আত্মগোপনে ছিলেন ক্ষতিগ্রস্ত নারী। অভিযুক্তরা নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এবং তখন টনক নড়ে প্রশাসনের। নোয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন, গতকাল দুপুরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তাদের নজরে আসে। সেই ভিডিওকে ভিত্তি করে প্রথমে ঘটনাস্থল এবং ক্ষতিগ্রস্ত নারীকে খুঁজে বের করার চেষ্টা তারা করেন। ওনার কাছ থেকে যে সমস্ত তথ্য, উনি যে ঘটনার বর্ণনা দিয়েছেন যে আরো
আরো 1 মাস আগের ঘটনা, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখে এই ঘটনাটা ঘটেছিল, সন্ধ্যার পরে এশার নামাজের আগ মুহূর্তে এরকম একটা টাইম। এবং ওনাকে আগে প্রলোভন দেওয়া হয়, কুপ্রস্তাব দেওয়া হয়, এটাতে রাজি ছিল না। ওই সময় এলাকার যারা এগুলো কালপ্রিট, তাকে ওই ঘরে দরজা ভেঙে, যেহেতু এটা টিনের ঘর, দরজাটাও এরকম খুব একটা মজবুত না, বাইরে থেকে লাথি দিয়ে ভেঙে ঘরে প্রবেশ করার পরে তাকে, তার হাজবেন্ডও ছিল, হাজবেন্ডকে মারধর করে একপাশে ফেলে রাখে। আর তার সাথে মানে একটি অবৈধ কাজ করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু আপনারা ভিডিওটা দেখেই বোঝা যায় যে মানে ওনাকে আমরা একাধিকবার প্রশ্ন করেছিলাম, বললো যে না, আমাকে চেষ্টা করেছে কিন্তু করতে পারে নাই, আমি আমার সম্ভ্রমটা রক্ষা করেছি, কিন্তু তারা এই ভিডিওটা করে ফেলছে। কিন্তু এই ভিডিওটা করার পরেও তারা আমরা একাধিকবার আমাকে বিভিন্ন রকম প্রস্তাব দেয় যে এরকম এগুলা করো, তা না হলে আমরা এই ভিডিওটা ফাঁস করে দেব। আলটিমেটলি তারা সেই কাজটি করেছে, সেই অপরাধটি করেছে। মামলা দুটো কি মামলা হয়েছে? একটি মামলা হয়েছে যে ভিডিও ভাইরাল করেছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে, আর একটি মামলা তাকে যে নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন, তাকে ধর্ষণের চেষ্টা করেছে, তাকে মারধর করেছে এবং তার গোপনাঙ্গে যে সমস্ত আঘাত এই সম্পর্কিত নারী নির্যাতন এবং তার সাথে পেনাল কোডের ধারা কিছু সংযুক্ত করা হয়। নির্যাতনের ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার আগ পর্যন্ত প্রশাসন যে কিছুই জানতে পারেনি, সেখানে তাদের ব্যর্থতা আছে কিনা এই প্রশ্ন তোলা হয়েছে ঢাকা এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ থেকে। পুলিশ সুপার বলেছেন, যেহেতু ক্ষতিগ্রস্তের পরিবার এবং সংশ্লিষ্ট এলাকা থেকেও কোনো অভিযোগ আসেনি, সে কারণে পুলিশের পক্ষে তা জানা সম্ভব হয়নি। বেগমগঞ্জের সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগ বলেছেন, অভিযুক্তদের দাপট এবং হুমকির কারণে ক্ষতিগ্রস্ত নারী আত্মগোপনে যেতে বাধ্য হয়েছিল বলে তিনি জানতে পেরেছিলেন। যারা যে এই ঘটনাটা ঘটিয়েছে, এখানে এরা অনেকটা প্রভাবশালী, এরা অস্ত্রের অনেকটা অস্ত্র এরা ব্যবহার করে। দুটি মামলায় 9 জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে পুলিশ নোয়াখালী থেকে 2 জনকে ধরেছে, আর ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে 2 জনকে ধরেছে র্যাবের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম বলেছেন, তাদের হাতে আটক 2 জনের মধ্যে একজন প্রধান অভিযুক্ত। ইনিশিয়ালি আমরা যতটুকু জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, তাদের উভয়েরই সম্পৃক্ততা ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। বিশেষ করে যে প্রধান আসামি, অনেকেই ছিল, অনেকের চেহারা এসছে, অনেকের চেহারা হয়তো বা ভিডিওতে আসেনি, এটা তদন্ত সাপেক্ষে জানা যাবে। তো যারা ভুক্তভোগী তাদেরকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং এই সন্ত্রাসীদের ভয়ে তারা আত্মগোপন করেছিল এবং যার ফলে এই ঘটনাটা প্রকাশ হয়নি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নীনা গোস্বামী বলেছেন, ঘটনাটি অনেক বিলম্ব হলেও এখানে ছড়িয়ে পড়া ভিডিওই বড় আলামত হিসেবে কাজ করবে। পারিপার্শ্বিক অবস্থাটা তো এটা অবশ্যই তদন্তের মধ্যে এটা উঠে আসবে এবং অন্যান্য যে সমস্ত আলামত আরো ছিল, শুধুই তো মেডিকেলটা না, অন্যান্য ভিকটিমের কাপড় চোপড়, তারপরে সেই জায়গায় যে জায়গাটাতে এই ধরনের ঘটনা ঘটেছে, তদন্তকারী কর্মকর্তারা এই জায়গাগুলোকে নিশ্চয়ই আইডেন্টিফাই করে সেগুলোকে আলামত হিসাবে উপস্থাপনের ব্যবস্থা করবেন। এদিকে স্থানীয় পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিওর পাশাপাশি তারা ঘটনাস্থল থেকেও কাপড় সহ কিছু আলামত সংগ্রহ করেছেন। কাদির কল্লোল। নির্যাতনের এই ভিডিওটি অনলাইনে, বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়ার পরেই সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভাইরাল হওয়া সেই নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যম থেকে অপসারণের জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিটিআরসির পক্ষে কি এটা করা সম্ভব, জানতে চেয়েছিলাম তথ্য প্রযুক্তিবিদ জাকারিয়া স্বপনের কাছে। না, এটা পৃথিবীর কোনো কন্টেন্টই আপনি যার ওয়েবসাইটে বা যার প্ল্যাটফর্মে আছে তার অনুমতি ছাড়া বা তার অ্যাক্সেস ছাড়া এটা ডিলিট করা সম্ভব নয়, আনলেস আপনি কোনোভাবে অন্য কোনো ইন্ট্রুশন বা অন্য কোনোভাবে করেন, বা সেটা আইনগত পদ্ধতি নেওয়া আর কি। একমাত্র উপায় হচ্ছে যে ওই ফেসবুক বা যেখানে আছে সেটাকে বন্ধ করে দেওয়া, সেটাকে ব্লক করে দেওয়া। তাছাড়া এমনিতে কোনো কন্টেন্ট ওখান থেকে সরানো সম্ভব নয়। দুটো উপায় হতে পারে। একটা হলো বাংলাদেশের ভিউয়ার্সদের জন্য ওই কন্টেন্টটাকে তারা ফিল্টার করতে পারে, সেটা একটা মাধ্যম। তার মানে হলো কন্টেন্টটা থাকবে, অন্যরা দেখতে পাবে, বাংলাদেশের ভিউয়াররা দেখতে পাবে না। আরেকটা হলো যে কন্টেন্টটা একদমই সরিয়ে ফেলা, সেটার জন্য ফেসবুকের হেল্প নিতে হবে। তো সেটা ফেসবুককে কিভাবে জানানো যায়? সেটা কি কোনো কর্তৃপক্ষকে জানাতে হবে, নাকি কোনো ব্যক্তিও ফেসবুককে জানাতে পারেন? দুইটাই হতে পারে, বাট কর্তৃপক্ষ করলে এটা তাড়াতাড়ি হবে, বিকজ ফেসবুকের একটা ইমার্জেন্সি রেসপন্স টিম আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড যত সেন্সিটিভ যেই কন্টেন্ট গুলো আছে কন্টিনিউয়াস সেই কন্টেন্ট গুলো মনিটর করে রাউন্ড দ্য ক্লক 24/7। আপনার হয়তো মনে আছে যে নিউজিল্যান্ডে যখন লাইভ শুটিং হলো মসজিদের মধ্যে, সেই ভিডিও কিন্তু সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গিয়েছিল, এবং সেই প্রচন্ড ভাইরাল হওয়ার একটা ভিডিও কিন্তু ফেসবুক উইদিন আওয়ার এন্ড
সমস্ত প্ল্যাটফর্ম তাদের ইয়ে থেকে ভিডিও সরিয়ে ফেলতে পেরেছিল। কিন্তু এই দুটো ঘটনায় তো একটা তফাৎ আছে। আপনি বুঝতেই পারছেন যে একটা নিউজিল্যান্ডের মসজিদে হামলা হয়েছে এবং সেখানে 50 জনেরও বেশি মারা গেছে, লাইভ দেখাচ্ছিল। আর এটা হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রামে এরকম একটি ভিডিও। তো সেটা কি আর ফেসবুকের সাথে সাথে ফেসবুকের চোখে পড়বে? সাথে সাথে ফেসবুকের চোখে হয়তো পড়বে না, বা যদি আমরা ভিউয়ার্সরা যদি কমপ্লেন করি, সবাই যদি এটাকে ফ্ল্যাগ করি, তাহলে পড়বে। আর বিটিআরসির সাথে ফেসবুকের একটা অফিসিয়াল সম্পর্ক আছে, তারা যদি এটাকে এক্সপেডাইট করতে পারে তাহলে হয়তো এটা একটা হতে পারে। কর্তৃপক্ষের চোখে পড়বে, তারপর কর্তৃপক্ষ ফেসবুকের সঙ্গে যোগাযোগ করবে। এর মধ্যে তো এই ভিডিওটা আরো বহু জায়গায় ছড়িয়ে পড়বে এই সময়ের মধ্যে। এইটাই তো সোশ্যাল মিডিয়ার পজিটিভ দিক বলেন আর নেগেটিভ দিক বলেন, যে কোনো জিনিস খুব সহজেই ভাইরাল হয়ে গেলে দিস ইজ দ্য পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া, এটা তো হবে। জি, ফেসবুকের কথা বলছিলাম, কিন্তু যদি হোয়াটসঅ্যাপ এবং এ ধরনের যে সমস্ত অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে ভিডিও শেয়ার করা যায়, কথাবার্তা বলা যায়, সেখানে যে ছড়াবে সেটা কি করে আটকানো যায়? সেটার আপাতভাবে কোনো টেকনোলজিক্যাল ব্যারিয়ার আমাদের জানা নাই, বিকজ শেয়ারিং এর এখন অজস্র মাধ্যম আছে। আপনি হোয়াটসঅ্যাপ একটি মাধ্যম বললেন, প্রচুর শেয়ারিং অ্যাপ্লিকেশন আছে, খুব সহজেই ভাইবারে যেতে পারে, হোয়াটসঅ্যাপে যেতে পারে, ইমোতে যেতে পারে। সেটা হয়তো বন্ধ করাটা অলমোস্ট ইম্পসিবল। তো ফেসবুকের যে পলিসি এই ধরনের ছবি এবং ভিডিও আপলোড করার ক্ষেত্রে, যে কোনো ধরনের নগ্নতা বা নুডিটি যদি থাকে তাহলে ফেসবুক সেটা কিছুতেই অ্যালাউ করে না। তো এখন আমি যদি একটা ভিডিও আপলোড করি, ফেসবুক তো আর সাথে সাথেই সেটা জানতে পারে না, ইতিমধ্যেই সেটা আপলোড হয়ে যায়। কিছু কিছু জিনিস ফেসবুক ধরতে পারে, যেমন ছবির মধ্যে যদি আপনার নুডিটি থাকে, হিউম্যান বডি যদি এক্সপোজ থাকে এবং এই ধরনের জিনিসপত্র থাকে, তাহলে কিন্তু ফেসবুক ধরতে পারে, বুঝতে পারে। ওর কাছে কিন্তু এখন মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, মানে প্রযুক্তির মাধ্যমে সেটা ধরা সম্ভব। এক্স্যাক্টলি রাইট। কিন্তু যেহেতু ন্যাচারালি এটা ভাইরাল হচ্ছে, ফেসবুকে কিন্তু সময় লাগবে যে এটা একটা ন্যাচারাল কন্টেন্ট, যতক্ষণ না কেউ ফ্ল্যাগ করছে ততক্ষণ পর্যন্ত এটাকে নোটিসে আনাটা হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। বলছিলেন তথ্য প্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন। আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। এবারে ফোন ইনের জন্য আপনাদের ঢাকায় নিয়ে যাচ্ছি। আজ ফোন ইনে করোনা ভাইরাস সংক্রান্ত আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ, আর আপনাদের প্রশ্ন নিচ্ছেন ঢাকা স্টুডিওতে সাইয়েদা আক্তার। আপনাদের এখন তার কাছে নিয়ে যাচ্ছি। সাইয়েদা। ধন্যবাদ মিজান। বিবিসি বাংলার পরিক্রমার ফোন ইনে আজ করোনা ভাইরাস সংক্রান্ত আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেন। শুরুতেই হচ্ছে গিয়ে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আমাদের চট্টগ্রামের একজন শ্রোতা জেসমিন সুলতানা, তিনি রয়েছেন আমাদের টেলিফোন লাইনে, তিনি সরাসরি তার প্রশ্নটি নিয়ে হাজির হচ্ছেন। মিস সুলতানা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, কোভিড-19 শুধুমাত্র একটি পরিবারের জন্য অর্থনৈতিক কষ্টই সৃষ্টি করেনি, অনেক ক্ষেত্রে মানসিক এবং মানসিক অসুস্থতাও তৈরি করেছে। এই ব্যাধি কমাতে বা এই ভোগান্তির পর মনোবল বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা কি হওয়া উচিত? আপনি বলছেন ব্যাধির ভীতি কমাতে? হ্যাঁ, ব্যাধির ভীতি কমাতে বা আমাদের মনোবল বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা কি হওয়া উচিত? জি জি ধন্যবাদ। আপনারা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে প্রথম কথা হচ্ছে যে মানসিক সমস্যাটা একজন ব্যক্তি করোনা রোগে আক্রান্ত হওয়ার আগেও হতে পারেন, কাজেই তারপরে যখন তিনি রোগাক্রান্ত হচ্ছেন তখন এবং তারপরে। তো প্রতিটি পর্যায়ে এখানে আমাদের করার অনেক কিছু আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে যারা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তাদের পরামর্শক্রমে বেশ কিছু উপদেশ তারা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করেছেন। তো এখানে সামাজিক যোগাযোগের মাধ্যমে তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ এখন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই বেশি সম্পৃক্ত। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, বাংলাদেশে অবশ্য সরাসরি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখানে বিয়ে করা হয় না, বিভিন্ন বিষয় করা হয় না, কিন্তু কোন স্বাস্থ্য প্রতিষ্ঠান এটা করে থাকে। তো যে সমস্ত সংগঠন রয়েছে তাদের ভূমিকা এখানে
সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে তাদেরকে দেখা উচিত। এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন বা মানসিক রোগ বিশেষজ্ঞ, তারা করোনা ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য প্রচার, এ সম্পর্কে অহেতুক ভীতি কিংবা ভুল খবর প্রচার, সেগুলোকে তারা জবাব দিতে পারেন। এবং যারা করোনা রোগে আক্রান্ত আছেন এবং যারা করোনা রোগ থেকে সেরে উঠেছেন, সেসব বিষয় প্রযোজ্য। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমেও যারা করোনা রোগে আক্রান্ত হয়েছেন, এখন সুস্থ হয়েছেন, তাদেরকে অতি দ্রুতই মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা উচিত। তারা তাকে পরামর্শ দেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সাধারণ গণমাধ্যমের একাত্তর ভূমিকা রয়েছে। আপনি ঠিকই বলেছেন। ধন্যবাদ। এবার ঢাকার শ্রোতা শিল্পী মিস্ত্রি, তিনি তার প্রশ্নটি করবেন। জি, আমার প্রশ্নটি হলো করোনা ভাইরাসের ওষুধে যে রেমডেসিভির, এই ওষুধটার কার্যকারিতা কি? আর হচ্ছে এখন তো ঢাকাতে আগের মতোই, মানে আগের চিত্র ফিরে এসেছে। মানুষের মুখে মাস্ক নাই, সামাজিক দূরত্ব তো নাই। তো এই ক্ষেত্রে করোনা ভাইরাসের মানে ঝুঁকিটা কত দূর, মানে আমরা কিভাবে সাবধানতা অবলম্বন করতে পারি? আর জি, ধন্যবাদ। রেমডেসিভির গবেষণায় কোনো জায়গায় প্রমাণিত হয়েছে যে প্রথম দিকে যদি দেয়া যায় তাহলে হাসপাতালে থাকার সময়টা একটু কমে যাবে। তবে এটা করোনা ভাইরাসকে প্রতিরোধ করবে বা করোনা ভাইরাসকে সারিয়ে ফেলবে বিষয়টি তা নয়। এটা এখনো পরীক্ষামূলক ঔষধ। তবে এখানে যেহেতু গবেষণা দেখা গিয়েছে, এটা চিকিৎসকরা যেখানে সম্ভব সেখানে দিয়ে থাকেন। তো ওষুধটা বেশ দামি। যে কেউ যদি এই দামের কারণে ওষুধটা নিতে না পারেন, তার হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটা হয়তো হাসপাতালে থাকার যে সময়টা 2-1 দিন কমে যেতে পারে, 2-3 দিন কমে যেতে পারে। এই ধরনের একটা ঔষধ এটা। স্বাস্থ্যবিধির বিষয়ে বলছেন যে হ্যাঁ, ঢাকা সহ সারা বাংলাদেশেই আমরা স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীনতা দেখছি। এটি কোনো ক্রমেই ঠিক হচ্ছে না। আমরা অবশ্যই আমাদের জীবন জীবিকার জন্য আমাদের কাজ করতে হবে, কারণ অনির্দিষ্টকালের জন্য ঘরে বসে থাকা সম্ভব নয়। কিন্তু আমাদেরকে অবশ্যই বাইরে বের হলে মাস্ক পরা উচিত এবং অন্যদের কাছ থেকে শারীরিক দূরত্ব কমপক্ষে 2 হাত দূরে থাকা উচিত। এবং খুব আবদ্ধ জায়গায় ভিড়ের যেখানে অনেক মানুষ আছেন, সেখানে 15 মিনিটের চাইতে কম সময় থাকতে হবে। 15 মিনিটের বেশি থাকলে সেখানে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিটা বেশি হতে পারে। এবং যেখানেই থাকবেন সেখানে যেন বাতাস চলাচল ভালো থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে। আর একটা কাজ থেকে আরেকটা কাজে যাওয়ার মাঝখানে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। যদি সম্ভব হয় আপনার পকেটে হ্যান্ড স্যানিটাইজার রাখতে পারেন, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা মুছে নেবেন। এবং সেই পরিষ্কার হাত ছাড়া কখনো নাক, মুখে বা চোখে হাত দেবেন না। তবে মাস্ক পরা থাকলে আমরা এমনিতেই নাক, মুখ, চোখে হাত দেব না। কাজেই স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই চলতে হবে। এই বিষয়টি নিজে যেভাবে মেনে চলবো, আমাদের সহকর্মী, পরিবারের পরিজন, বন্ধু বান্ধবদেরকে সে মেনে চলবার জন্য আমরা উৎসাহ দেব। ধন্যবাদ। এবারে ঢাকার আরেকজন শ্রোতা রাইসা নুরানি, তিনি তার প্রশ্নটি করবেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে বাইরে থেকে খবরের কাগজ পড়ি নেই, ওই খবরের কাগজটার মাধ্যমে কি আমাদের করোনা দ্বারা সংক্রমিত হওয়ার কোনো আশঙ্কা আছে? হ্যাঁ, আপনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, খবরের কাগজ কিংবা আমাদের সুতি কাপড়, এখানে করোনা ভাইরাস যদি কেউ হাত দিয়ে স্পর্শ করে, যার হাতে করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত বা দ্বারা দূষিত হয়েছে, সেটা খুব বেশি থাকে না। তবে এক্ষেত্রে আমরা তো খবরের কাগজ বা কাপড় এগুলো স্পর্শ করা থেকে একেবারে বাদ দিতে পারবো না। আপনি যদি খবরের কাগজ পড়েন, আপনি অবশ্যই খবরের কাগজটা আপনার যেখানে সেখানে রেখে পড়বেন না। আপনার ডাইনিং টেবিলে কিংবা আপনার শোয়ার বিছানাতে নিশ্চয়ই না। আপনি যেখানে পড়বেন খবরের কাগজটা পড়বার সময় আপনি সাবধান থাকবেন যে আপনি যে হাত দিয়ে ধরছেন সেই হাত দিয়ে আপনি নাক, মুখ, চোখ স্পর্শ করবেন না। খবরের কাগজ পড়া শেষ হয়ে গেলে বা যে কোনো কাগজ, বাইরে থেকে একটা চিঠি আসলো কিংবা কোনো প্যাকেট আসলো, সেগুলো আপনাকে ধরতে হবে। ধরার পরে আপনি সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন। এবং যদি কোনো প্যাকেটের উপরে পানি প্রতিরোধক কোনো প্লাস্টিক বা পলিথিনের আবরণ থাকে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সেটা মুছে ফেললে ভালো হয়। তবে খবরের কাগজটা আপনি মুছতে পারবেন না, খবরের কাগজ পানি লাগলে গলে যাবে। তো আপনি সেটা ব্যবহার করবার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। এবং খুব আরো নিরাপদ হয় যদি খবরের কাগজটা পড়বার সময় আপনি
বা কিংবা কোনো কাগজ যদি বাইরে থেকে আসে আপনার অফিসে বা বাসাতে, আপনি মাস্ক পরে সেটি ব্যবহার করে পরে আপনি সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন এই কাজটা ব্যবহার করার পর। ধন্যবাদ। ধন্যবাদ। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একজন শ্রোতা যোগ দেবেন আমাদের সঙ্গে, সবুজুল ইসলাম লেমন। তিনি তার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটি হলো এই মানে কি, আমার ছোট্ট একটা বোন, ওনার বয়স হচ্ছে 12 বছর, ঠিক আছে? তো ওনার সারাদিন জ্বরটা থাকে না, বাট ওই রাত্রে প্রায় 102 বা 3 এর মধ্যে জ্বরটা চলে যায়, ঠিক আছে? তো এখন আমাদের মানে আমরা কি করলে মানে ওই জ্বর থেকে মানে প্রতিরোধ করতে পারি, ঠিক আছে, রক্ষা পেতে পারি? ওকে, এটাই প্রশ্ন আমার। ধন্যবাদ। আপনার এইখান জ্বর নানা কারণে হচ্ছে। আপনি দেখতে হবে যে জ্বর কতদিন ধরে হচ্ছে। যদি জ্বর 2-3 দিনের জন্য হয়ে থাকে সেটা করোনার জন্য হতে পারে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হতে পারে, কিংবা জ্বরের সাথে যে তীব্র শরীরে ব্যথা থাকে ডেঙ্গুর কারণে হতে পারে। তবে হালকা জ্বর বা কোনো ব্যথা খুব একটা না থাকলে আপনি যেটাই হোক না কেন আপনি নিজেকে আলাদা করে রাখবেন বা আপনার বোনকে আলাদা করে রাখবেন। খুব ভালো হয় যদি আপনি একটা করোনা ভাইরাসের পরীক্ষাটা করে নেন, তাহলে নিশ্চিত হলে যে আপনি করোনা ভাইরাস নয়, হয়তো সাধারণ যে জ্বর ইনফ্লুয়েঞ্জার কারণে হতে পারে বা অন্য কারণে হতে পারে, সেটা চিকিৎসক ভালো বলতে পারবে। তবে জ্বর হলেই আপনাকে প্রথমে নিজেকে আইসোলেট করে ফেলতে হবে, যেন আপনার সাথে অন্য সুস্থ মানুষের সংস্পর্শ না থাকে। এবং জ্বরের যে ঔষধ সাধারণ প্যারাসিটামল সেগুলো খেলেই চলবে, বেশি করে তরল খেতে হবে। কিন্তু আমি উপদেশ দেব যে আপনি দ্রুতই করোনা ভাইরাসের পরীক্ষাটা করে নিন, জানার জন্য যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। ধন্যবাদ। বরগুনার একজন শ্রোতা তানজিলা নিপা, তিনি এবার যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আমার বড় আপুর জ্বর 5-6 দিন ধরে, সর্দি আছে, কাশিও আছে, হালকা গলা ব্যথা। তো জ্বরটা 5-6 দিন হয়ে গেছে। এখন সে কিভাবে বাড়িতে থেকে চিকিৎসা নিতে পারে, আর এটার জন্য করোনা টেস্ট করতে হবে কিনা? জি, আগের জন্য লেমন একই প্রশ্ন করেছেন। 5-6 দিন জ্বর যেহেতু, হ্যাঁ, করোনা ভাইরাসের পরীক্ষাটা করে নেওয়া দরকার এবং অবশ্যই জ্বরের সময় থেকেই তাকে আলাদা থাকতে হবে। পরিবারের মধ্যেই থাকবেন তিনি। তার জ্বরের যে সাধারণ চিকিৎসা সেটা করলেই চলবে। এখানে যদি কাশি থাকে, কাশির যে সমস্ত সাধারণ ঔষধ যে এটা কাশিটাকে একটু তরল করে, কিংবা আমরা গরম চা খেতে পারি, আদা দিয়ে চা খেতে পারি, লেবু দিয়ে চা খেতে পারি। তবে আমি অনুরোধ করব আপনি যত দ্রুত সম্ভব করোনা ভাইরাসের পরীক্ষাটা করে নিন। করোনা ভাইরাস পরীক্ষা নিশ্চিত হলে আপনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখে পরবর্তী ব্যবস্থাগুলো নেবেন। সাধারণ জ্বরে হয়তো উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই, কিন্তু জ্বর, কাশি, গলা ব্যথা সেটা জটিলতার দিকে যেতে পারে। সেটি মাথায় রেখে আপনি অবশ্যই চিকিৎসকের সঙ্গে সবসময় যোগাযোগ রাখবেন। তার উপদেশ অনুযায়ী আপনি হাসপাতালে যদি ভর্তি হওয়া প্রয়োজন সেটা করবেন। আর এছাড়া আপনি যদি মৃদু লক্ষণ থাকে এবং অন্য কোনো জটিলতা না থাকে, বাসায় বসে চিকিৎসকের পরামর্শে আপনি করোনা ভাইরাসের সেই 14 দিন আপনি আইসোলেশনে থাকতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। এবার ঢাকার একজন শ্রোতা মদিনা বিনতে হাসনাত, তিনি তার প্রশ্নটি করবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে শীতকালে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়বে বা করোনা ভাইরাস সেকেন্ড ওয়েভ শুরু হবে, এটা শোনা যাচ্ছে। তো এই সেকেন্ড ওয়েভ বা সংক্রমণ বাড়ার এটার কারণটা কি? ডক্টর মুস্তাক হোসেন। করোনা ভাইরাস আমাদের এখন একটু কম আছে, কিন্তু এখনো করোনা ভাইরাসের যে সংক্রমণটা বিপদ সীমার কিন্তু বেশ উপরে আছে। এখনো পর্যন্ত শনাক্তের হার 10% বেশি। 5% নিচে যদি থাকে পরপর 3 সপ্তাহ, তাহলে আমরা বলতে পারবো একটা গ্রহণযোগ্য মাত্রায় নেমে এসছে। এই যে নেমে আসার পরে আবার করোনা ভাইরাস আবার বেড়ে যাওয়া, সেটাকে আপনি প্রথম ঢেউয়ের পরে দ্বিতীয় ঢেউ, দ্বিতীয় পরে তৃতীয় ঢেউ বলা যেতে পারে। এখানে আগামীতে সময়গুলোতে শীতকাল বলে যে পশ্চিম দেশে যে সমস্যা, আমাদের সেখানে এ ধরনের সমস্যা নেই। আমাদের এখানে শুকনো মৌসুমে মানুষ অনেক সামাজিক অনুষ্ঠান করে, সামাজিকভাবে মেলামেশা হয়, বিভিন্ন উৎসব হয়। সেটা আমাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে। মানুষের যোগাযোগটা বেশি হয়, যদি হয় শারীরিক সংস্পর্শে আসে, সেখানে করোনা ভাইরাস সংক্রমণটা বেশি হতে পারে। এটা হচ্ছে আমাদের প্রথম একটা ঝুঁকি। দ্বিতীয় ঝুঁকি হচ্ছে যে আমাদের ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে শীতকালে তাদের করোনা ভাইরাস ইতিমধ্যে সেখানে কিন্তু বাড়ছে,
সেখানকার সঙ্গে আমাদের বিমান যোগাযোগ আছে এবং সেটি আরো বাড়ছে, কারণ বিমান যোগাযোগ আমি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যাবে না। সেখান থেকেও করোনা ভাইরাস বহন করে যাত্রীরা আসতে পারে। কাজেই আমাদেরকে অবশ্যই যে সমস্ত সতর্কতা আমাদের করোনা ভাইরাসের সময় আমরা নিয়েছি, একদিকে রোগী শনাক্ত করে আলাদা করা এবং তাদের সাথে মানুষদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া, আরেকদিকে হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, এই দুটো কিন্তু আমাদের খুবই ভালোভাবে মেনে চলতে হবে। তাহলে আগামীতে করোনা ভাইরাস যদি আবার বাড়তে থাকে তাহলে সেটা মোকাবেলা করতে পারবো। আর এখনই তো আমাদের দরকার, করোনা ভাইরাস সংক্রমণের যে হারটা আছে তাকে অবশ্যই নামিয়ে আনতে হবে। নামিয়ে না আনা ছাড়া আমরা স্কুল কলেজ খুলতে পারছি না, আরো অনেক প্রতিষ্ঠান খোলা যাচ্ছে না। কাজেই এখনকার যে করোনা ভাইরাস পরিস্থিতি এটা এমনিতেই বেশি আছে, এটা যদি আবার বাড়ে তাহলে তো আমাদের আরো অনেক বেশি সতর্কতা এবং আরো অনেক পদক্ষেপ নিতে হবে। যেসব বিষয়ে শিথিলতা করছি সেটা একেবারেই বাদ দিতে হবে। ধন্যবাদ। শ্রোতাদের এই ফাঁকে একটু জানিয়ে রাখি, প্রতি সোম এবং বুধবার বিবিসি বাংলার ফোন ইন অনুষ্ঠানে করোনা ভাইরাস এবং স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানিয়ে দিতে পারেন 01-714-115578 এই নম্বরে। SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিলে অনুষ্ঠানের আগে আমরাই আপনার সাথে যোগাযোগ করব। এবারে ব্রাহ্মণবাড়িয়ার একজন শ্রোতা আতাহার হোসেন, তিনি তার প্রশ্নটি নিয়ে হাজির হচ্ছেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, যারা আপনার কায়িক শ্রম করে অর্থাৎ ঘামে প্রতিদিন, যেমন কৃষক লেভেলের লোকগুলো আছে, অপরপক্ষে যারা ধনী কোনো কায়িক শ্রম করে না, এদের থেকে যারা শ্রম মানে কায়িক শ্রম করে এদের করোনা ভাইরাসের ঝুঁকিটা কম, এ কথাটা কতটুকু সত্য? দেখুন, যাদের স্বাস্থ্য ভালো, কায়িক শ্রম করেন, আবার যারা একটু অলস, সবার জন্য কিন্তু সংক্রমিত হওয়ার ঝুঁকিটা সমান। যে কোনো বয়সের মানুষ, শিশু হোক বা বয়স্ক মানুষ হোক, সবাই কিন্তু করোনা ভাইরাস হঠাৎ করে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। আমরা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেনের সঙ্গে আবারও সংযুক্ত হবার চেষ্টা করছি। তার আগে শ্রোতাদের আরেকবার জানিয়ে রাখি যে প্রতি সোম এবং বুধবার বিবিসি বাংলার ফোন ইন অনুষ্ঠানে করোনা ভাইরাস এবং স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। সেখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন 01-714-115578 এই নম্বরে। SMS করে আপনার নাম এবং ঠিকানা জানিয়ে দিলে অনুষ্ঠানের আগে আমরাই আপনার সাথে যোগাযোগ করব। আমরা সংযোগটি স্থাপন করতে সমর্থ হয়েছি। আমরা সরাসরি চলে যাব ডক্টর মুস্তাক হোসেনের কাছে। জি, যেটা বলছিলাম সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে, যে যারা সুস্থ জীবনাচরণ অভ্যাস করেন, শারীরিক পরিশ্রম করেন, যাদের ওজন কম, ডায়াবেটিস কিংবা অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ নেই, তারা করোনা ভাইরাস আক্রান্ত হবেন, কিন্তু তাদের ক্ষেত্রে জটিলতা হওয়ার বা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কাটা কম, সেটা দেখা গেছে। কিন্তু সবারই সাবধান থাকা উচিত। যে কোনো বয়সের মানুষ, যে কোনো স্বাস্থ্যের মানুষ করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারেন। ধন্যবাদ। আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। আর যাদেরকে, যেসব শ্রোতাদেরকে আজকে আমরা লাইনে সংযুক্ত করতে পারিনি, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আশা করি আগামী কোনো এক অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই আপনাদেরকে সুযোগ দিতে পারবো এবং সেই সঙ্গে আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে সেটিরও হয়তো জবাব খুঁজতে পারবো আমরা। এই সঙ্গে ফোন ইন অনুষ্ঠান শেষ করে সকলকে ফিরিয়ে নিয়ে যাব আমাদের লন্ডন স্টুডিওতে। সেখানে রয়েছেন মিজানুর রহমান খান। ধন্যবাদ সায়েদা। ঢাকা স্টুডিও থেকে ফোন ইন পরিচালনা করছিলেন সায়েদা আক্তার। শেষ করার আগে সংবাদ শিরোনাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মোট জনসংখ্যার মাত্র 10% হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর প্রেসিডেন্ট ট্রাম্পের পর এবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছেন। বাংলাদেশের নোয়াখালীতে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর 4 জন গ্রেফতার। সারা দেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, ভিডিওটি অপসারণ করতে হাইকোর্টের নির্দেশ। আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন।